আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে আবারও আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আর্থিক বিবরণীর উপরে আরেকটি ক্লাস করব। গত ক্লাসে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর যে বিশদ আয় বিবরণী সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ছকগুলো ভালোভাবে আয়ত্ত করে করতে পেরেছো এবং ছকের যে প্রত্যেকটি বিষয় এই বিষয় সম্পর্কে তোমরা যথেষ্ট ভালো ধারণাও পেয়েছো। তো আজকে ধারাবাহিকভাবে দ্বিতীয় যে অংশটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সংরক্ষিত আয় বিবরণী। তো সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আজকে ক্লাস হবে। তো আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ আশরাফুজ্জামান ভুঁইয়া শামীম, ডক্টর মাহবুবুর প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। তো আজকে আমরা সংরক্ষিত আয় বিবরণীর যে ছক এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সংরক্ষিত আয় বিবরণী তোমরা জানো যে সংরক্ষিত আয় বিবরণী হলো মূলত যে কোম্পানির মুনাফা চলতি সাল এবং বিগত সালের এই মুনাফা থেকে মূলত সৃষ্ট একটা বিবরণী, যে হিসাবগুলো সৃষ্টি হয় মূলত ওই হিসাবগুলোই এই সংরক্ষিত আয় বিবরণীতে আসে। তো সংরক্ষিত আয় বিবরণী খেয়াল করো, শেয়ার হোল্ডারদের মধ্যে মুনাফা বন্টনের জন্য এই সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয়। সংরক্ষিত আয় বিবরণী মূলত হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে মুনাফা বন্টনের জন্য প্রস্তুত করা হয় এবং অর্থাৎ এই বিবরণীর মাধ্যমে কোম্পানির চলতি এবং বিগত সালের মুনাফা হতে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বিভিন্ন সঞ্চিতিতে স্থানান্তর এবং আয়কর প্রদান এই বিষয়গুলো কিন্তু মূলত বাদ দেওয়া হয়। তাহলে সংরক্ষিত আয় বিবরণীর মূল যে থিম সেই থিমটাই হচ্ছে মূলত আমাদের যে বিগত সাল এবং চলতি সালের যে মুনাফা, সেই মুনাফা থেকে মূলত আমরা যে আয়কর অথবা বিভিন্ন তহবিল সৃষ্টি নিট লাভ থেকে মূলত এই যে তহবিলগুলো সৃষ্টি করা হয় এগুলো মূলত বাদ দেওয়া হয়। তো আমরা ছকটি এখন দেখি। সংরক্ষিত আয় বিবরণীর ছকের মধ্যে খেয়াল করলাম প্রথমেই আছে বিগত সালের মুনাফা এবং তার সাথে চলতি সালের মুনাফা, এই দুইটা আমরা যোগ করে আউটার কলামে বসাইলাম। সেখান থেকে যদি আয়কর ফেরত আসে তো আয়কর ফেরত যোগ হবে, দাবিহীন লভ্যাংশের অবলোকন এইটাও যোগ হবে। তো দাবিহীন লভ্যাংশটা কি আমরা এই ছক দেখানোর পরবর্তীতে আমরা প্রত্যেকটি উপাদান নিয়ে আলোচনা করব। তো দাবিহীন লভ্যাংশের অবলোকন যোগ হবে, যোগ হওয়ার কারণে মোট যে সমষ্টি হবে মুনাফার সাথে সেইখান থেকে আমরা বিতরণ সমূহ মানে এই মুনাফার সমষ্টি থেকে আমরা যে অংশগুলো সৃষ্টি করি সেগুলোকে বাদ দিয়ে দিব। তাহলে এইখানে কি আছে দেখো, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ অথবা লভ্যাংশ প্রদান, এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ লিখবো, প্রস্তাবিত লভ্যাংশ লিখবো, আয়কর এবং আয়কর সঞ্চিতি। তোমাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম যে রেওয়া মিলে আয়কর এবং আয়কর সঞ্চিতি থাকে, সমন্বয়েও আয়কর সঞ্চিতি থাকতে পারে। তো সমন্বয়ের যে আয়কর সঞ্চিতি এটা হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। তো নতুন আয়কর সঞ্চিতি মূলত বিশদ আয় বিবরণীতে একবার বাদ যায়, আরেকবার চলতি দায় হয়। কিন্তু এই রেওয়া মিলের যে আয়কর এবং আয়কর সঞ্চিতি সেটা কিন্তু মূলত এই সংরক্ষিত আয় বিবরণীতে আসবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে মনে রাখবে। আয়কর থেকে আমরা আয়কর সঞ্চিতি যে বাদ দিব, রেওয়া মিলের আয়কর থেকে রেওয়া মিলের আয়কর সঞ্চিতি বাদ দিব, বাদ দিয়ে আমরা লিখবো এবং এইটা কিন্তু আসবে হচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে। তাহলে আয়কর এবং আয়কর সঞ্চিতি রেওয়া মিলের যে অংশটা থাকবে শুধুমাত্রই এই সংরক্ষিত আয় বিবরণীতে আসবে। হ্যাঁ, আর পরবর্তীতে যদি কোনো তহবিল স্থানান্তর হয় বা সৃষ্টি হয় নিট লাভ থেকে সেই অংশগুলো আসবে। সেই অংশগুলো আসার পরে টোটাল আমরা যোগফল করলাম, যোগফল করার পরে আমাদের যে উদ্ধৃত্ত দাঁড়াবে, আমরা মুনাফার সমষ্টি থেকে বাদ দেওয়ার পরে যে উদ্ধৃত্ত দাঁড়াবে সেটাই কিন্তু মূলত হচ্ছে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্ধৃত্ত। তো তোমরা এই ছকটা কিন্তু খাতার মধ্যে লিখে ফেলবে এবং এটা কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। সংরক্ষিত আয় বিবরণী কিন্তু 4 মার্কের জন্য আসে। হ্যাঁ, এবং এইটা প্রায় সময় আসে এবং খুব ইম্পর্টেন্ট, এখানে 4 সহজেই পাওয়া যায়। তো পরবর্তীতে দেখো আয়কর ও আয়কর সঞ্চিতি। যৌথ মূলধনী কোম্পানিকে তাদের অর্জিত নিট মুনাফার উপর আয়কর প্রদান করতে হয়। প্রত্যেকটা কোম্পানি যে নিট মুনাফা হয় এই নিট মুনাফার উপর কিন্তু তাদেরকে ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হয়।
এই আয়কর সাধারণত যে বছরের মুনাফার উপর ধার্য করা হয় সেই বছর প্রদান করতে হয় না। মনে করো এই বছরে আমার যে নিট মুনাফা হয়েছে তার উপরে আমি আয়কর নির্ধারণ করব ঠিকই, কিন্তু সেটা কিন্তু আমি পরবর্তী হিসাবকালে প্রদান করব। সাধারণত পূর্বের বছরের নিট মুনাফার আয়কর পরবর্তী বছরে প্রদান করতে হয়। তার মানে গত বছরের আয়কর কিন্তু আমি এই বছর প্রদান করব এবং এই বছরের আয়কর আমি আগামী বছর প্রদান করব। তবে চলতি বছরের নিট মুনাফার উপর প্রচলিত হার অনুযায়ী আয়করের জন্য যে পরিমাণ টাকা নির্ধারণ করা হয় তা আয়করের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা বা আয়কর সঞ্চিতি হিসেবে রেখে দিতে হয়। তার মানে বিষয়টা দাঁড়াইলো যে আমার যে আয়কর দিতে হবে, যে আয়কর দিব আমি, সে আয়করের জন্য কিন্তু প্রত্যেকটা বছরেই কিন্তু আয়কর সঞ্চিতি রাখতে হয়। হ্যাঁ, তো এইটাকে আয়করের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা বা আয়কর সঞ্চিতি বলে। প্রতি বছরের শেষে কোম্পানির আর্থিক বিবরণী প্রণয়নকালে আয়কর সঞ্চিতির পরিমাণ নির্ণয় করে হিসাবভুক্ত করতে হয়। মানে প্রত্যেকটা হিসাবকালে কিন্তু তোমার আয়কর সঞ্চিতি হিসাব করে রাখতে হবে। তাই প্রায় আর্থিক বিবরণী প্রণয়নের সময় দুইটি আর্থিক আয়কর সঞ্চিতি দেখা যায়, একটি বিগত সালের বা পুরাতন যেটা রেওয়া মিলে থাকে, অপরটি নতুন আয়কর সঞ্চিতি যা সমন্বয়ে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু বারবার তোমাদের এই বিষয়টা বললাম যে যদি আয়কর রেওয়া মিলের মধ্যে থাকে বা আয়কর সঞ্চিতি রেওয়া মিলের মধ্যে থাকে সেটা কিন্তু পুরাতন, আর সমন্বয়ে যেটা থাকবে সেটা কিন্তু নতুন এবং নতুন আয়কর সঞ্চিতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এই বক্সের মধ্যে প্রেজেন্টেশনটা দেওয়া আছে পুরাতন আয়কর সঞ্চিতি বিগত সালে। হ্যাঁ, তো পুরাতন আয়কর সঞ্চিতি বিগত সালের যদি হয় এটা থাকবে কোথায়? রেওয়া মিলে, এবং এটা সংরক্ষিত আয় বিবরণীতে আয়কর থেকে বাদ হবে, যেটা আমরা একটু আগে ফরম্যাটে দেখিয়েছিলাম যে আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি বাদ, শুধুমাত্র একবারই যাবে যেহেতু রেওয়া মিলে আছে। সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি থাকে এটা কিন্তু নতুন চলতি সালে, এবং এই যে নতুন আয়কর সঞ্চিতি এটা কিন্তু থাকবে কোথায়? সমন্বয়ে, এবং এটা যাবে কয়বার? দুইবার। এই প্রথম যেটা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট মুনাফা হতে বাদ যাবে, বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট মুনাফা হতে বাদ যাবে, আর একবার চলতি দায় পাশে যাবে। যেহেতু বাধ্যতামূলকভাবে প্রতি বছর আয়কর সঞ্চিতি রাখতে হয় তাহলে এটা কিন্তু চলতি দায়। তাহলে নতুনটা দুইবার যাবে আর পুরাতন থাকলে একবার যাবে, আয়কর থেকে শুধুমাত্র বাদ যাবে, আর নতুন থাকলে একবার বিশদ আয় বিবরণীতে বাদ যাবে আর একবার চলতি দায় পাশে যাবে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝেছো। পরবর্তীতে দেখো, এটা গাণিতিকভাবে যদি আমরা প্রেজেন্টেশন করি, আয়কর দেওয়া আছে 20,000 টাকা এবং আয়কর সঞ্চিতি একটা রেওয়া মিলের মধ্যে 5,000 টাকা দেওয়া আছে। তার মানে এই অংশটা হচ্ছে কিন্তু পুরাতন। সমন্বয়ে দেখো চলতি সালে আয়করের জন্য 8,000 টাকা সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি দেওয়া আছে এটা কিন্তু নতুন। তাহলে রেওয়া মিলেরটা হচ্ছে পুরাতন অংশ এবং সমন্বয়েরটা হচ্ছে নতুন অংশ। তো সমন্বয়ের যে অংশটা আমরা কিন্তু বিশদ আয় বিবরণী যখন করি তখন কর পূর্ব নিট লাভ থেকে নতুন আয়কর সঞ্চিতি কিন্তু কি করতে হবে? বাদ দিতে হবে। আরেকবার কিন্তু চলতি দায় পাশে দেখাইতে হবে। এই যে দেখো আর্থিক অবস্থার বিবরণী, চলতি দায়, নতুন আয়কর সঞ্চিতি। তার মানে নতুন আয়কর সঞ্চিতি কিন্তু আমি দুইবার দেখাইলাম, একবার হচ্ছে বিশদ আয় বিবরণীতে, আরেকবার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। আর পুরাতন যে অংশ আয়কর এবং আয়কর সঞ্চিতি এইটা কিন্তু যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। তো সংরক্ষিত আয় বিবরণীতে দেখো আয়কর থেকে আমরা পুরাতন আয়কর সঞ্চিতি বাদ দিয়েছি, বাদ দিয়ে আমাদের ওইখানে দেখিয়েছি। তাহলে রেওয়া মিলের অংশ যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, সমন্বয়ের অংশ যাবে বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে। পরবর্তীতে খেয়াল করো, আমরা আরেকটি বিষয় শিখবো, সেটা হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ। তো এই প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ কি? আমরা সংরক্ষিত আয় বিবরণীতে কিন্তু ছকের মধ্যে দেখেছি বিতরণ সমূহ, সেখানে কিন্তু এটা দেওয়া আছে। তো প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ হলো কোম্পানির অর্জিত মুনাফার যে অংশ লভ্যাংশ স্বরূপ বিতরণের জন্য পরিচালক বৃন্দ সাধারণ সভায় শেয়ার মালিকদের অনুমোদন লাভের প্রত্যাশায় প্রস্তাব আকারে পেশ করে। তার মানে বছরের শেষে লাভের যে অংশ বাবদ কি করে, যে পরিচালক বৃন্দ সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদন লাভের জন্য একটা প্রস্তাব আকারে পেশ করে যে আমরা এই লভ্যাংশটা দিব। এই কারণে এটাকে কিন্তু প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ বলা হয়, এবং আদায়কৃত মূলধনের উপর প্রস্তাবিত লভ্যাংশ ধার্য করা হয়।
তার মানে আদায়কৃত মূলধন যেটা থাকবে তার উপরে কিন্তু আমরা এই প্রস্তাবিত লভ্যাংশ ধার্য করব। সে দেওয়া আছে যে আদায়কৃত মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা এবং তার উপরে বলা হলো যে 10% লভ্যাংশ ঘোষণা। তাহলে 10 লক্ষ টাকার 10% 1 লক্ষ টাকা হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। তো খেয়াল করো, প্রস্তাবিত লভ্যাংশ যেহেতু সমন্বয়ে থাকে তাহলে আমরা জানি দুইবার যাবে। প্রথমবার সংরক্ষিত আয় বিবরণীতে মুনাফার সমষ্টি হতে বাদ যাবে, তার মানে ওই যে ছকের মধ্যে যে বিতরণ অংশ ওইখানে কিন্তু বাদ যাবে, মানে প্রস্তাবিত লভ্যাংশ নামে বসবে। আর দ্বিতীয়, প্রস্তাবিত লভ্যাংশ যেহেতু শেয়ার হোল্ডারদেরকে দিতে হবে সেই কারণে এটা কিন্তু চলতি দায় পাশে যাবে। কোথায় যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা? এটা কিন্তু চলতি দায় যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। হ্যাঁ, তো পরবর্তীতে খেয়াল করো, আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ বা দাবিহীন লভ্যাংশ বা নির্দাবী লভ্যাংশ। কোম্পানির ঘোষিত লভ্যাংশের যে অংশ শেয়ার মালিকগণ দাবি করেননি বলে পরিশোধিত হয়নি তাই হচ্ছে অদাবিকৃত লভ্যাংশ। মানে লভ্যাংশ আমাদের ঘোষণা করা শেষ, কিন্তু কিছু শেয়ার হোল্ডার তারা এখনো লভ্যাংশ কি করেনি, দাবি করেনি। তার মানে শেয়ার মালিকগণ এখনো ওই লভ্যাংশটা নেই বা দাবি করেনি, তাহলে এইটাকে বলা হয় দাবিহীন লভ্যাংশ বা অদাবিকৃত লভ্যাংশ এবং এটি অপরিশোধিত বিধায় চলতি দায়। তবে কোম্পানির সাধারণ সভায় এটি বাতিল বা অবলোকন করার সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এই অদাবিকৃত লভ্যাংশ কিন্তু একটি চলতি দায়। তাহলে রামিলে যদি অদাবিকৃত লভ্যাংশ থাকে, তাহলে এটি হচ্ছে চলতি দায়। আর যদি সমন্বয়ে বলা থাকে যে অদাবিকৃত লভ্যাংশ বাতিল, যেহেতু এটা লাভেরই অংশ। কিসের অংশ? লাভেরই অংশ। সুতরাং লাভের যে সমষ্টি সেই সমষ্টির সাথে কিন্তু যোগ হয়ে যাবে। তার মানে সংরক্ষিত আয় বিবরণীতে মুনাফার সাথে একবার যোগ হবে, আরেকবার বাকি যে অংশটুকু এখনো বাতিল করা হয়নি সেই অংশটুকু চলতি দায় পাশে চলে যাবে। পরবর্তীতে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরেকটি উপাদান হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। অন্তর্বর্তীকালীন বলতেই বোঝায় কিন্তু একটা নির্দিষ্ট হিসাবকালের যে কোনো একটা অন্তর্বর্তীকালীন সময়কে বোঝায়। হ্যাঁ, এটা 6 মাস হইতে পারে, 3 মাস হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। কোম্পানির আর্থিক অবস্থা ভালো থাকলে বছরের মাঝামাঝি বা যে কোনো অন্তর্বর্তীকালীন সময়ে পরিচালকগণ মুনাফা থেকে শেয়ার মূলধনের উপর নির্দিষ্ট হারে যে লভ্যাংশ প্রদান করে মূলত সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। কোম্পানির আর্থিক অবস্থা খুব ভালো, এখন কোম্পানির চিন্তা করলো যে পরিচালকগণ মুনাফা থেকে একটা শেয়ার মূলধনের উপর একটা নির্দিষ্ট অংশ লভ্যাংশ আকারে বছর শেষ হওয়ার আগেই দিবে, তাহলে এটাই কিন্তু মূলত অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এবং অন্তর্বর্তীকালীন লভ্যাংশ যেহেতু লাভ থেকে দেওয়া হচ্ছে, তার মানে সংরক্ষিত আয় বিবরণীর মুনাফার সমষ্টি থেকে কিন্তু বাদ যাবে। পরবর্তীতে খেয়াল করো সাধারণ সঞ্চিত তহবিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাধারণ সঞ্চিত তহবিল কিন্তু একটা মূলত মালিকানা সত্ত্বের অংশ। হ্যাঁ, তো চলো দেখা যাক কি। কোম্পানির আর্থিক অবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে বন্টনযোগ্য মুনাফার একটি অংশ নিয়ে যে সঞ্চিতি সৃষ্টি করা হয় তাকে সাধারণ সঞ্চিতি বলা হয়। তার মানে মুনাফার থেকে কিন্তু ওই আর্থিক অবস্থা সুদৃঢ় করার জন্য এই সঞ্চিতি সৃষ্টি করা হয়। কোম্পানি যদি পরবর্তীতে কোনো ধরনের দীর্ঘমেয়াদী বিপদে পতিত হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যাকআপ হিসাবে এই সঞ্চিতি তহবিল রাখা হয়, এটি মালিকানা সত্ত্বের অংশ। রেয়ামিলের সাধারণ সঞ্চিতি থাকলে তা উদ্ধৃতপত্রের দায়, অর্থাৎ সঞ্চিতি উদ্ধৃত পাশে যায়। এবং সমন্বয়ে যদি সঞ্চিত তহবিলের স্থানান্তর বলে, তাহলে যেহেতু নিটলাভ থেকে স্থানান্তর করা হয় তাহলে সংরক্ষিত আয় বিবরণীতে একবার যাবে, মুনাফার সমষ্টি থেকে বাদ যাবে, আরেকবার উদ্ধৃতপত্রের দায় অর্থাৎ সঞ্চিতি উদ্ধৃত নামের যে অংশটুকু থাকবে সেই অংশে কিন্তু সাধারণ সঞ্চিতির সাথে যোগ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশ দুটি বুঝেছো, ভালোভাবে মনে রাখবে, খাতার মধ্যে তুলে ফেলবে এবং সেভাবে কিন্তু এটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা একটা গাণিতিক সমস্যা দেখি। দেখো এখানে খালেদ 100 টাকা করে 20,000 শেয়ারে বিভক্ত 3 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। এখানে একটা রেয়ামিল দেওয়া আছে, রেয়ামিলের মধ্যে শেয়ার মূলধন, দালালি কোঠা, মজুরি, বেতন, এরকম কিছু হিসাব দেওয়া আছে, আয়কর সঞ্চিতি
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, রক্ষিত আয়ের প্রারম্ভিক ব্যালেন্স, সাধারণ সঞ্চিত তহবিল, অদাবিকৃত লভ্যাংশ এবং বিনিয়োগ, এই বিষয়গুলো দেওয়া আছে। সমন্বয়ে দেওয়া আছে শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ঘোষণা। তার মানে এটা কিন্তু প্রস্তাবিত লভ্যাংশ। সঞ্চিত তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে, এটাও কিন্তু নিটলাভ থেকেই স্থানান্তর করতে হয়। আর অদাবিকৃত লভ্যাংশ অবলোপন করতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর এখানে 34 সালের নিটলাভ দেওয়া আছে। তো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব সেটা একটু দেখব। তো এটা হচ্ছে বিগত সালের মুনাফা, সংরক্ষিত আয় বিবরণী যেটা দেওয়া আছে, এবং নিচে 2.5 লক্ষ টাকা, এটা কিন্তু 34 সালের মুনাফা। তাহলে খেয়াল করো, ব্যালেন্স বিডি মানে বিগত সালের মুনাফা 32,000, 34 সালের নিটলাভ 2.5 লক্ষ টাকা, দুইটা যোগ করলাম 2,82,000। আর অদাবিকৃত লভ্যাংশের অবলোপন, খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে বলেছিল যে 5,000 টাকা অবলোপন করতে হবে। তাহলে এটা কিন্তু মুনাফার সমষ্টিকে আরো বাড়িয়ে দিবে, যার কারণে এখানে কিন্তু যোগ হয়েছে 2,87,000। এখন বিতরণ সমূহ যেগুলো আছে আমরা বাদ দিব। বিতরণ সমূহ কি কি আছে দেখো, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে এখান থেকে, এবং আয়কর থেকে আয়কর সঞ্চিতি কিন্তু বাদ যাবে, যেহেতু রেওয়ামিলের অংশ। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ লিখলাম, আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ দিলাম। প্রস্তাবিত লভ্যাংশ, সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ। শেয়ার মূলধন আছে 15 লাখ, তার উপরে 10%, তাহলে 15 লাখ টাকার 10% 1.5 লক্ষ টাকা। এবং সঞ্চিত তহবিলে স্থানান্তর, সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, সঞ্চিত তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। তো এটা কিন্তু নিটলাভ থেকে, তাহলে এইটাও আমরা কি করব, টোটাল যোগ করে আমরা কিন্তু বাদ দিব, এবং বাদ দিলে সংরক্ষিত আয়ের সমাপনী যে কিন্তু বের হবে। তো আশা করি তোমরা গাণিতিক সমস্যাটা বুঝেছো, এবং এই গাণিতিক সমস্যাটা ভালোভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, মিনিমাম 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো ধন্যবাদ।